হ্যালো গাইস, আজকের ভিডিওটি একটি অন্যরকম হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি স্পোকেন রুলস নিয়ে কথা বলবো। এই ভিডিওতে আমি স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয় এরকম গুরুত্বপূর্ণ 5টি রুলস নিয়ে কথা বলবো। আপনি যদি মনোযোগ সহকারে এই রুলসগুলোকে ফলো করেন অথবা শিখে নেন তাহলে অনায়াসে আপনি স্পোকেন ইংলিশে আপনার দক্ষতাকে দিন দিন বাড়াতে পারবেন। সো গাইস, কথা না বেরিয়ে চলো আজকে গুরুত্বপূর্ণ 5টি স্পোকেন ইংলিশের রুলস শিখে নেওয়া যাক। নাম্বার 1 আমরা কথা বলবো সাপোজ টু সম্পর্কে। সাপোজ টু, SUPPOSED, সাপোজ টু। সাপোজ টু বাংলা অর্থ দাঁড়ায় কোনো কিছু করার কথা আছে বা ছিল। এই অর্থে আমরা বাক্যের ভেতরে সাপোজ টু এর ব্যবহার করব। তাহলে চলুন একটা উদাহরণের মাধ্যমে আমরা বাক্যের মধ্যে সাপোজ টু এর ব্যবহারটা শিখে ফেলি। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সাপোজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে চলুন একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হই। আমার তার সাথে সাক্ষাৎ করার কথা আছে। এখানে আপনাকে প্রথমেই বাক্যটিকে ভালোভাবে বুঝতে হবে যে বাক্যটি কোন ফর্মে কথা বলছে। আমার তার সাথে সাক্ষাৎ করার কথা আছে, অবশ্যই বাক্যটি প্রেজেন্ট ফর্মে কথা বলছে, বর্তমান সময় নিয়ে কথা বলছে। তাহলে আমরা এটাকে যখন ট্রান্সলেট করব অথবা আমাদের যে রুলসটা ছিল সাপোজ টু নিয়ে আমরা কিভাবে এই বাক্যটার মধ্যে সাপোজ টু ব্যবহার করব চলুন জেনে নেই। আই অ্যাম সাপোজ টু মিট উইথ হার। এখানে তাহলে আমাদের গঠননীতি অনুযায়ী প্রথমে আমরা সাবজেক্টের কথা বলেছিলাম, এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে বি ভার্ব হিসেবে এখানে আসছে অ্যাম, বি ভার্বের পরে সাপোজ টু, তাহলে আই অ্যাম সাপোজ টু। তারপর আমি বলেছিলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে আই অ্যাম সাপোজ টু মিট, সাক্ষাৎ করে এখানে ভার্বের প্রেজেন্ট রূপ হবে মিট, আর এক্সটেনশন অবজেক্ট হিসাবে হারকে ব্যবহার করা হয়েছে। তাহলে আমার তার সাথে সাক্ষাৎ করার কথা আছে, তাহলে আই অ্যাম সাপোজ টু মিট উইথ হার। এরপরে আপনি ধাপে ধাপে আরো কিছু বাক্য তৈরি করে স্পোকেন রুলস সাপোজ টু এর ব্যবহার শিখতে পারেন। তাহলে চলুন কিছু বাক্য তৈরি করে নিই। আর যাওয়ার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু গো। আমার বাবার আমার বোনের বাড়িতে যাওয়ার কথা ছিল। মাই ফাদার ওয়াজ সাপোজ টু গো টু মাই সিস্টার্স হাউস। মাই ফাদার ওয়াজ সাপোজ টু গো টু মাই সিস্টার্স হাউস। আগামীকাল তাদের বিদ্যালয়ে অনুষ্ঠান হওয়ার কথা আছে। দ্য ইভেন্ট ইজ সাপোজ টু বি হেল্ড at their school tomorrow. The event is supposed to be held at their school tomorrow. রহিমের বাড়িতে আসার কথা ছিল। তাহলে বাক্যটি পাস্ট ফর্মের কথা বলছে, তাহলে আমরা এখানে পাস্ট ফর্ম হিসেবে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার বসাবো। যেহেতু রহিম এখানে সিঙ্গুলার, তাহলে আমরা এখানে রহিমের পরে ওয়াজ বসাবো। তাহলে বাক্যটি কি হচ্ছে, রহিম ওয়াজ সাপোজ টু কাম অ্যাট হোম। এরপর আমি কথা বলবো সেম অথবা সেমস নিয়ে। মনে হয় কিছু করে অর্থে সেম, SWM সেম অথবা SWMS সেমস এর ব্যবহার হয়ে থাকে। তাহলে চলুন আমরা এর স্ট্রাকচারটি জেনে নিই। গঠননীতি অনুসারে আমরা প্রথমেই সাবজেক্টকে নিয়ে আসবো। সাবজেক্ট প্লাস সেম অথবা সেমস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন অথবা অবজেক্ট। সে মনে হয় তোমাকে পছন্দ করে। তাহলে এখানে সে মনে হয় তোমাকে পছন্দ করে, বাক্যর ভিতরে সাবজেক্ট হচ্ছে সে, এর পরিবর্তে আমরা এখানে বসাতে পারি শি, অথবা আপনি এখানে হিও ব্যবহার করতে পারেন। তাহলে যদি আমরা শি ব্যবহার করি তাহলে আমাদের স্পোকেনের রুলস অনুসারে সাবজেক্টের পরে সিম অথবা সিমস টু ব্যবহার হবে। তাহলে এখানে যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়। যেহেতু আমরা আগেই বলেছিলাম সিম অথবা সিমস টু মানে কোনো কিছু পছন্দ করা হয় অর্থে ব্যবহৃত হয়, মনে হয় কিছু করার অর্থে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এখানে আমরা সিমস টু বসাবো। তাহলে শি অথবা হি সিমস টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে এখানে আসবে পছন্দ করা, তার মানে লাইক, তারপর অবজেক্ট হিসাবে আসবে এখানে ইউ। তাহলে শি অর হি সিমস টু লাইক ইউ। আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার হই। তারা মনে হয় তোমার সাথে সাক্ষাৎ করে। দে সেম টু মিট ইউ। এখানে ফলো করুন দে সাবজেক্ট,
তো সাবজেক্টটি কি ফর্ম? থার্ড পারসন সিঙ্গুলার না, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। তাই এখানে সিমস টু না বসে সেম টু বসছে, তাহলে দে সেম টু। এরপর যে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ স্পোকেন রুলস নিয়ে কথা বলবো। আপনারা এটা অনেকে হয়তোবা জেনে থাকবেন, আবার অনেকেই জানেন না, বাট স্পোকেন রুলসের এই রুলসটি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে প্রচুর ব্যবহার হয়ে থাকে। তাই চলুন আমরা এই রুলসটা জেনে নিই। ফিল লাইক, FEEL, ফিল LIKE, লাইক। কোনো কিছু পছন্দ করা হয় অর্থে ফিল লাইকের ব্যবহার হয়ে থাকে। কোনো কিছু করতে ইচ্ছে করছে এরূপ বোঝালে আমরা ফিল লাইক ব্যবহার করব। তাহলে চলুন আমরা এর গঠন রীতিটা জেনে নিই। সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত, অবশ্যই এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত, প্লাস অবজেক্ট। তাহলে চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হই। আমার ফল খেতে ইচ্ছে করছে, আমার ফল খেতে ইচ্ছে করছে। এখানে সাবজেক্ট হিসাবে আমি আনতে পারি আই, তারপরে ফিল লাইক, আই ফিল লাইক, তারপরে ভার্বের প্রেজেন্টের সাথে আইএনজি যুক্ত। এখানে আমাদের খাওয়া, আমার ফল খেতে ইচ্ছে করছে, খাওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারি ইট। তাহলে ইটের সাথে আমরা এখানে আইএনজি যুক্ত করব। তাহলে আই ফিল লাইক ইটিং ফ্রুটস, FRUTS, ফ্রুটস। আপনি এখানে বলতে পারেন আমার আম খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং ম্যাঙ্গো। আমার কাঁঠাল খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং জ্যাকফ্রুট। আপনি বিভিন্নভাবে যখন সেন্টেন্সের স্ট্রাকচারটা শিখতে পারবেন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, আপনি এটাকে বিভিন্ন ভাষায় সুইচ করতে পারবেন। জাস্ট অবজেক্টটা চেঞ্জ করে দিন, সাবজেক্ট চেঞ্জ করে দিন, আপনার সম্পূর্ণ বাক্যের মোটিভটি চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা চলুন আরেকটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়। আমার ফুটবল খেলতে ইচ্ছে করছে। তাহলে পূর্বের নয়, চলুন আমরা এটাকে স্ট্রাকচারটা করে ফেলি। আই ফিল লাইক প্লেইং ফুটবল। আমার যেতে ইচ্ছে করে না। আই ডোন্ট ফিল লাইক গোয়িং, আই ডোন্ট ফিল লাইক গোয়িং। তোমার কি গান গাইতে ইচ্ছে করছে? এখানে প্রশ্ন করা হয়েছে, তোমার কি গান গাইতে ইচ্ছে করছে? তাহলে বন্ধুরা, আপনারা অনেকে যখন প্রশ্ন করা হয় তখন আপনাদের অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান, যে প্রশ্ন করলে তো হয়তো বা একটু স্পোকেন ইংলিশে প্রশ্ন করাকে একটু কঠিনভাবে নেওয়া হয়। আপনি প্রথমে এটাকে সহজভাবে নিন, আমার গান গাইতে ইচ্ছে করছে। তাহলে আপনি এটাকে আমার গান গাইতে ইচ্ছে করছে যদি বলেন, তাহলে এটার ইংলিশটা কি হবে? আই ফিল লাইক সিং আ সং। আপনি যদি এটাকে সহজভাবে প্রথমে বাক্যটাকে সাজান যে তোমার গান গাইতে ইচ্ছে করছে, তাহলে এটা হয়তো কি? ইউ ফিল লাইক সিঙ্গিং আ সং। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে, তোমার কি গান গাইতে ইচ্ছে করছে? তাহলে আপনি এখানে ইউ ফিল লাইক সিঙ্গিং এ সং, এখান থেকে আপনি ভার্বটাকে আগে নিয়ে আসেন। তো এখানে ভার্ব হচ্ছে ফেল। আপনারা জানেন কোনো ভার্বকে যখন সামনে নিয়ে আসে তখন সেক্ষেত্রে সেটা ডব্লিউএস কোশ্চেনে পরিণত হয়। আপনি এখানে ফিল, তাহলে ফিলকে সরাসরি আপনি সামনে নিয়ে আসতে পারবেন না। আপনি ফিলের পরিবর্তে যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে ফিলটা, আপনি এখানে ডু নিয়ে আসতে হবে। যদি ফিলটা না থাকে ফেল থাকতো, তাহলে আপনি এখানে ডু এর পরিবর্তে ফার্স্ট ফর্ম হিসেবে ডিড নিয়ে আসতে হয়। আর যদি এখানে ভার্বের সাথে এস বাই এস থাকতো, তাহলে আপনি এখানে ডাজ নিয়ে আসতে পারতেন। তাহলে ডু, ডিড, ডাজ এগুলো দিয়ে আপনি সহজে প্রশ্ন করতে পারবেন। তো এখানে ছিল ইউ ফিল লাইক সিঙ্গিং এ সং। তাহলে এখানে ফিল যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা এখানে ডু নিয়ে আসবো। তাহলে আপনি সহজে হয়ে যাচ্ছে ডু ইউ ফিল লাইক সিঙ্গিং এ সং। তাহলে জিনিসটা খুবই সহজ। এভাবে আপনারা বাসায় নিজেদেরকে এভাবে ছোট ছোট আকারে সহজভাবে বাক্যটাকে প্রথমে সাজাবেন, তারপর আপনি এটাকে ডব্লিউএস কোশ্চেনে নিয়ে যাবেন। তাহলে আপনার স্পোকেন ইংলিশে রুলস তৈরি করা খুবই সহজ হয়ে যাবে এবং আপনি স্পোকেন ইংলিশে নতুন নতুন এভাবে বাক্য তৈরি করতে সক্ষম হবেন। চতুর্থ নম্বরে যেই স্পোকেন রুলসটা নিয়ে আমি আলোচনা করব, এটাও আমরা প্রায় সময় কথাবার্তার মাধ্যমে ব্যবহার করে থাকি। বাট এই রুলসটি আপনার অতীতকালের অর্থ প্রকাশ করবে, বাট এখন বর্তমানে আপনি করতেছেন না। হবে সম্ভবত অনেকে বুঝে গেছেন স্পোকেন রুলসটা কি হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইউজ টু নিয়ে। ইউজ টু অতীতকালে কোনো কিছু করছেন, বাট এখন বর্তমানে আপনি করেন না, এক্ষেত্রে আমরা সেন্টেন্সের মধ্যে ইউজ টু ব্যবহার করে থাকি। তাহলে চলুন এর গঠন রীতিটা আমরা জেনে নিই। গঠন রীতি হিসাবে আমরা বলবো সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে চলুন একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হই। আমি আগে ধূমপান করতাম। এখানে বন্ধুরা ফলো করুন, আমি আগে ধূমপান করতাম, তার মানে আপনি আগে ধূমপান করতেন কিন্তু বর্তমানে করেন না। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ইউজ টু ব্যবহার করব। তাহলে আমরা স্ট্রাকচার অনুসারে প্রথম আমরা ছিল সাবজেক্ট, তাহলে আই, তারপর ছিল ইউজ টু,
তাহলে আই ইউজ টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে আসবে স্মোক। আই ইউজ টু স্মোক। এখানে এক্সটেনশন হিসেবে যেহেতু আমাদের বাক্যের মধ্যে বলা হয়নি, তাহলে আমরা এখানেই সীমাবদ্ধ থাকবো। আই ইউজ টু স্মোক, আমি আগে ধূমপান করতাম কিন্তু এখন করি না। তাই এরকম বাক্যে আমরা যখন ইউজ টু ব্যবহার করব, সেটা সবসময় অতীতকালকে নির্দেশ করবে, বাট আপনি এখন বর্তমানে করতেছেন না, এরূপ নির্দেশ করলে আমরা বাক্যের ভিতরে ইউজ টু ব্যবহার করে থাকি। চলুন আরেকটি বাক্য আমরা শিখে ফেলি এবং আমাদের জিনিসটা আরো সহজ হবে বুঝতে। আমরা আগে সেখানে যেতাম। আমরা আগে সেখানে যেতাম কিন্তু এখন যাই না। তাহলে আমাদের সাবজেক্টের রুলস অনুসারে প্রথম আমরা এখানে সাবজেক্টকে নিয়ে আসবো আমরা, তাহলে উই, তারপরে ছিল প্লাস ইউজ টু কে নিয়ে আসতে হবে, তাহলে উই ইউজ টু। ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে এখানে আসে আমরা আগে সেখানে যেতাম, তাহলে যেতাম মানে গো, তাহলে উই ইউজ টু গো। অবজেক্ট হিসেবে এখানে আসে সেখানে, তার মানে দেয়ার, তাহলে উই ইউজ টু গো দেয়ার, আমরা আগে সেখানে যেতাম। আশা করি আপনারা খুব সহজেই জিনিসটা বুঝতে পারছেন। আরো কিছু বাক্য তৈরির মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারি। ছেলেবেলায় আমি স্কুল পালাতাম। আই ইউজ টু প্লে ট্রুয়েন্ট ইন মাই বয়হুড। তিনি আমাদের ইংরেজি শেখাতেন। হি ইউজ টু টিচ আস ইংলিশ। হি ইউজ টু টিচ আস ইংলিশ। আমরা আজকে আমাদের শেষ রুলস গোয়িং টু বি নিয়ে আলোচনা করব। গোয়িং টু বি মানে কোন সেন্টেন্সের মধ্যে যখন আমরা গোয়িং টু বি পাবো, তখন এর অর্থ দাঁড়াবে হতে যাচ্ছে বা হতে যাচ্ছিল। বাক্যে কর্তা কিছু হতে যাচ্ছে বা হতে যাচ্ছিল বোঝাতে গোয়িং টু বি এ ব্যবহার। তাহলে চলুন আমরা এটার স্ট্রাকচারটি জেনে নেই। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস গোয়িং টু বি প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি বাবা হতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু বি ফাদার। ফলো করুন, এখানে সাবজেক্ট প্রথমে বলা হয়েছে সাবজেক্ট থাকবে, তাহলে আমি আই, তারপর এখানে বি ভার্ব নিয়ে আসতে হবে। আমরা বি ভার্ব হিসেবে এখানে আই পরে এম কে বসাবো, তাহলে আই এম গোয়িং টু বি প্লাস অবজেক্ট এখানে হচ্ছে বাবা, ফাদার, তাহলে আই এম গোয়িং টু বি ফাদার, আমি বাবা হতে যাচ্ছি। তারা বিজয়ী হতে যাচ্ছে। দে আর গোয়িং টু বি উইনার। আমরা ঘুরতে যাচ্ছি। উই আর গোয়িং টু বি ওয়ান্ডার। অথবা এখানে আপনারা ট্রাভেলও ব্যবহার করতে পারেন। সে দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিল, তাহলে বাক্যটা অবশ্যই ফার্স্ট ফর্মকে নির্দেশ করছিল। হি ওয়াজ গোয়িং টু বি অ্যান অ্যাক্সিডেন্ট। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে স্পোকেন রুলসের 5টি পূর্ণাঙ্গ ব্যবহার শিখতে পেরেছি। আপনারা যারা এই 5টি ব্যবহার সম্পর্কে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার পরবর্তী দ্বিতীয় পার্টে আমি আরও 5টি স্পোকেন রুলস নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।